আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন কমিশনের চেয়ারম্যানগণ। আজ দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা ডক্টর ইউনূসের কাছে প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় সেখানে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা স্বল্প সময়ের মধ্যে এই প্রতিবেদন প্রস্তুত করার জন্য কমিশনের সব সদস্যদের ধন্যবাদ জানান। একে জাতি এবং পৃথিবীর জন্য ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন তিনি। বিচার বিভাগ ও জনপ্রশাসনের কাছ থেকে হেনস্থার শিকার হননি দেশের এমন কোনো নাগরিক নেই বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। কমিশনের দেয়া এসব সুপারিশ রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদের সম্মতিতে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের মানুষ তাদের নাগরিক অধিকার ফেরত পাবে বলেও উল্লেখ করেন। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা, অবমাননার অভিজ্ঞতা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অধিকার। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 এবং যাবজ্জীবনপ্রাপ্ত 25 আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সাথে মামলাটি বিদ্বেষপূর্ণ বলেও জানিয়ে আদালত মন্তব্য করেছেন বলেও জানিয়েছে আইনজীবীরা। এছাড়া অতীতে এই মামলার রায় নিয়ে আদালত পক্ষপাতিত্ব করেছেন বলেও আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন। এর আগে গত 30 জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। এদিকে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। আহত হয় এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর সহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে। রায় ঘোষণার পর বেলা 12টার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে। সেখানে এ মামলার আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনএক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা। দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। গণহত্যার জন্য রাজনৈতিক দল হিসেবে জনগণ আওয়ামী লীগের বিচার দাবি করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রেসক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনা দোসররা সরকারে এবং প্রশাসনেও আছে, তাই সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। এ সময় তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। বলেন, বর্তমান সরকারের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত নির্বাচনকে। আমাদের এই জাতির এগিয়ে যাওয়ার প্রাণ শক্তি হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্যকে কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। কোন রকমের কোনো ইস্যু সৃষ্টি করে এই জাতীয় ঐক্যে যদি আমরা কেউ ফাটল সৃষ্টি করি, সেটা জাতির জন্য ভয়ানক বিপদ হবে। ফ্যাসিবাদের উত্থান যাতে কোনোদিন আর না হয়, সেজন্য ফ্যাসিবাদ বিরোধী গড়ে ওঠা এই জাতীয় ঐক্যকে আমরা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করতেই থাকতে হবে। পর্যাপ্ত সাহায্য না পেয়ে জুলাই বিপ্লবে শহীদ এবং আহতদের পরিবারগুলো হতাশ হয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরকারকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শহীদ পরিবার, আহত পঙ্গু সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন। এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা দরকার। এই জন্য অসমাপ্ত রেখেই আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এই কাজে দিন রাত কেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা, সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ। কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা সুনির্দিষ্ট আদর্শ নয়, বরং সব শ্রেণী পেশার মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মতামতের ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠিত হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নতুন দলে সরকারের কেউ যোগ দিতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে বলে তিনি জানান। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকেই তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এরই মধ্যে রাজনৈতিক দল গঠনের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক দলের নাম, আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি কী হবে তা নির্ধারণে এবার দেশের সর্বস্তরের জনগণকে মতামত জানানোর আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান তারা। নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলে থাকা নিয়ে প্রশ্ন ছিল। এ সময় সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলে থাকা নিয়ে প্রশ্ন ছিল সাংবাদিকদের। রাজনৈতিক দল কোনো সরকারের সাথে কোনো এটা সম্পর্কিত নাই এবং এটা বরাবরই বলে থাকি, এবং যে সকল রাজনৈতিক দল এই বিষয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন বা নিছক জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা এসব কুতর্কের মধ্যে যেতে চাই না। এছাড়া শেখ হাসিনাকে গণহত্যাকারী উল্লেখ করে তার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 2000 মানুষকে উনি শুধুমাত্র চেয়ার টিকায় রাখার জন্য হত্যা করেছে। আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী খুনি হাসিনা লেখা যায় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন, আপনারা না বলেন, আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে, মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য বজায় রয়েছে জানিয়ে নেতারা বলেন, কেউ আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব মানবতার শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের দ্বিতীয় ও শেষ ধাপের মোনাজাতে দোয়া করা হয় দেশের কল্যাণ কামনায়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। হাসান মাহমুদের রিপোর্ট। মোনাজাতে অংশ নিতে বিভিন্ন দিক থেকে তুরাগপাড়ে ছুটে আসে মুসল্লিরা। বেলা 12টার পর শুরু হয় মোনাজাতের মুহূর্ত। 160 একরের মাঠ ছাড়িয়ে ক্ষমার ফরিয়াদে যুক্ত হয় লাখো লাখো হাত। মহান আল্লাহর কাছে পাপ মুক্তির বিনীত প্রার্থনায় সমবেত মানুষের আমিন আমিন ধ্বনি। যে যেখান থেকে পেরেছেন যুক্ত হয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় অর্থাৎ শেষ ধাপের মোনাজাতে। দোয়া করা হয় বিশ্ব মুসলমানের শান্তি ও ঐক্য কামনায়, আর পরকালীন মুক্তির নিবেদনে ভিজে ওঠে চোখ। সম্মিলিত দোয়ায় শেষ হয় মোনাজাত। দেশ ও জাতির জন্য দোয়া করেন মুসল্লিরা। আল্লাহ পাকের দিনের উপর চলতে পারে, দিন মাইনাস চলতে পারে, এই দোয়া করা হয়েছে বেশিরভাগ। বাবা মার জন্য দোয়া করছে, পরিবারের জন্য দোয়া করছে, দেশবাসীর জন্য দোয়া করছে। শাহজাদ রাসূলের উম্মত, খাঁটি উম্মত যেন হইতে পারে এবং আল্লাহ তাআলা খাস বান্দা হিসেবে চলতে পারে। দোয়া শেষে যে যার মতো বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। কেউ বাসে, সিএনজিতে, ভ্যানে, কেউ বা হেঁটে পার হন গন্তব্যে। আল্লাহ এক, এই কালেমা, নামাজ, এলম অর্থাৎ জ্ঞান ও জিকির, একরামুল মুসলিমিন বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা, সহিনিয়ত এবং দাওয়াত অর্থাৎ তাবলিগ, এই 6টি কাজের উপরেই মূলত দাস দেওয়া হয় এই বিশ্ব ইজতেমায়। এবং এইখান থেকে মুসল্লিরা ছুটে যান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার এই বাণী নিয়ে বিশ্বের বিভিন্ন দরবারে।
তাই হানাহানি বন্ধ করে বিশ্ব ইজতেমা বারবার আসুক ফিরে, এমনটাই প্রত্যাশা এইখানে আসা সাধারণ মানুষেরও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। টঙ্গীর ইজতেমা থেকে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছেন গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, আমরা প্রতি বছরই কিন্তু দেখি যে ইজতেমার শেষে বাড়ি ফেরা মুসল্লিদের একটা ভোগান্তি, তো এবার বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন, তো বিশ্ব ইজতেমা যেমন শুরু হয়েছিল ইমান, আমল এবং আখলাকের বয়ানের মাধ্যমে, আজকে আমিন আমিন ধ্বনিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে তারা ইজতেমা শেষ করেছেন। এখন মুসল্লিদের স্রোত শুরু হয়েছে মহাসড়কের দিকে। যে সমস্ত মুসল্লিরা ইজতেমার অভ্যন্তরে অবস্থান করেছিলেন, এখন তারা সবাই মহাসড়ক দিয়ে তাদের নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। এখন এখান থেকে টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত যে গাড়ির অনেকটা চাপ রয়েছে এবং দীর্ঘ লাইন ধরে মুসল্লিরা চৌরাস্তার দিকে যাচ্ছে এবং বুটবাজার পর্যন্ত তারা পায়ে হেঁটে যাচ্ছে। আর এই দিক থেকে টঙ্গী ইজতেমা ময়দান থেকে উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত আমি দেখেছি মুসল্লিরা পায়ে হেঁটে যাচ্ছে। এবং ট্রেনের অবস্থা কি, ট্রেনগুলো অনেকটা, ট্রেনে অনেক চাপ রয়েছে এবং মুসল্লিদের জীবনের ঝুঁকি নিয়েও তারা বাড়ি ফিরছে। যে সমস্ত মুসল্লিরা তাদের যানবাহন দূরে রেখে এসেছিলেন, তারা এখন সেখানে তাদের যে ল্যাগেজ যে সেগুলো নিয়ে তারা এখন বাসের দিকে যাচ্ছেন। এখান থেকে অন্তত 2-3 কিলোমিটার তারা পায়ে হেঁটে তাদের নির্ধারিত যানবাহনে তারা উঠবেন এবং এই যানবাহন যখন আবার মহাসড়কে আসবে তখন আবার দীর্ঘ যানজট শুরু হবে। এই ইজতেমা শেষ হওয়ার পরে যে যানজট এবং মহাসড়কে মুসল্লিদের ভোগান্তি, এটা অবশ্য চিরচেনা এবং এই চিরচেনা ভোগান্তিকে মাথায় নিয়ে মুসল্লিরা এখন বাড়ি ফিরছেন। এই ছিল মহাসড়কের অবস্থা। শাওন, জানছিলাম ঘরে ফেরা মানুষের খবর। আন্দোলনের মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে পোষ্য কোটা বহালের দাবিতে আজ থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার গভীর রাতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিকেলে শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আলোচনায় বসে প্রশাসন। অন্যদিকে পূর্বের ন্যায় পোষ্য কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আজ থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপগুলোকে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থানোত্তর আমাদের গোটা জাতির প্রত্যাশা পূরণে অনুসরণ করবে এবং আমরা আমাদের এই যাত্রা অব্যাহত রাখব। ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসেনের আদালতে আনিসুলকে হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত বছরের 4ই আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁও কাজপুরে মহাসড়কের সিনহা গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন আশিক মিয়া নামে এক পোশাক কারখানা শ্রমিক। 8 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 14ই আগস্ট নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন। এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়। এর আগে সকালে আনিসুল হককে আদালতে আনা হলে তার ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে সোনার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর সোনার দাম বেড়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন সেফ হেভেনে চাহিদা অব্যাহত থাকার কারণে সোনার দাম বাড়ছে। বুধবার স্পট গোল্ডের দাম আউন্স প্রতি 0.5% বেড়ে $2,855 দাঁড়িয়েছে। আগের সেশনে এই সোনার দাম বেড়ে রেকর্ড সর্বোচ্চ $2,858.12 হয়। একই সময়ে মার্কিন সোনার মূল্য আউন্স প্রতি 0.3% বেড়ে $2,884.60 হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।